আচ্ছা, আমাদের এক্স ওপেন দেওয়া আছে, আমাদের হচ্ছে এটা জেড ট্রান্সফর্ম বের করতে হবে। আমাদের জেড ট্রান্সফর্ম বের করতে হবে। আচ্ছা, তার আগে গত ক্লাস থেকে যে জিনিসগুলা শিখেছিলাম আপনাদেরকে একটু মনে করাই দিই। আচ্ছা, গত ক্লাসে আমরা জিওমেট্রিক সিরিজ দেখিয়েছিলাম। জিওমেট্রিক সিরিজ দেখতে এরকম যে সামেশন এন এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ। বাট শর্ত হচ্ছে এই এর ভ্যালু অবশ্যই 1 থেকে ছোট হবে। এটা আমরা জিওমেট্রিক সিরিজ থেকে গতদিন দেখিয়েছিলাম। আচ্ছা, তো আমরা আমাদের অঙ্ক শুরু করি। আমাদের এক্স ওপেন দেওয়া আছে। আচ্ছা, এক্স ওপেন ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার এন ইন্টু ইউ ওপেন। এই যে আলফা টু দি পাওয়ার এন ইন্টু ইউ ওপেন, এটা যে কথাটা বলতেছে এই বাকিটুকু একই কথা বলতেছে। বাকিটুক কি বলে যে এই এক্স ওপেন এর মান আলফা টু দি পাওয়ার এন হবে যখন এন এর ভ্যালু 0 অথবা 0 থেকে বড়, আর যখন এন এর ভ্যালু 0 থেকে ছোট তখন কি হবে? 0। আচ্ছা, আলটিমেটলি বিষয়টা কি কাজ করে খেয়াল করেন, এটা ভালো করে খেয়াল করেন। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার এটা একটা সিগন্যাল আছে, আমি ধরে নিলাম এটা আমার একটা সিগন্যাল। সাপোজ আমি সিগন্যালটাকে ধরলাম যে x1 অফ n, আর আমার ইউ ওপেন কি? ইউ ওপেন হচ্ছে এরকম 1। সবাই এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। আমার একটা সিগন্যাল আছে x1 ওপেন, আর ইউ ওপেন হচ্ছে যে 0 থেকে 1 পজিটিভ দিকে। বাট এই যে নেগেটিভ দিকে কি আছে খেয়াল করেন তো, জিরোর নেগেটিভে কি আছে? 0 আছে, 0 0। জিরোর নেগেটিভ সাইডে কি আছে? 0। এখন যদি এই দুইটা সিগন্যাল আপনি গুণ করেন, আপনাদের সিগন্যালের গুণ শিখিয়েছিলাম, এই দুইটা যদি গুণ করেন তাহলে আপনি আউটপুট কেমন পাবেন? আউটপুট পাবেন এরকম। কারণ কি? ইউ ওপেনের এই জিরোর ডান পাশে এই অংশটা কত আছে? 1 আছে, 1। সো 1 দ্বারা এই সিগন্যালটাকে গুণ করলে কি সেম সিগন্যাল পাচ্ছেন। বাট এই বাম পাশে কি আছে? 0। 0 দ্বারা যাই গুণ করেন কোনো আউটপুট নাই। তাহলে আমার ফাইনাল যে সিগন্যাল এক্স অফ এন ইন্টু ইউ ওপেন, সেটা দেখতে কেমন হবে? এই সিগন্যালটার মতো। তার মানে আমি এক কথায় বলতে পারি, কোন সিগন্যালকে যদি ইউ অফ এন দ্বারা গুণ করা হয়, কোন সিগন্যালকে ইউ অফ এন দ্বারা গুণ করা হয়, তবে সেই সিগন্যালটা শুরু হয় এন ইকুয়াল টু 0 থেকে, এবং এইটা শুধু পজিটিভ দিকে সিগন্যাল থাকবে, নেগেটিভ সাইডে সিগন্যালের কোনো ভ্যালু থাকবে না। ঠিক একইভাবে এক্স ওপেন কি হচ্ছে? আলফা টু দি পাওয়ার এন ইউ ওপেন। এটা ইন্ডিকেট করতেছে যে আমার এই এক্স ওপেন সিগন্যালটা এন ইকুয়াল টু 0 থেকে শুরু হয়ে পজিটিভ দিকে যাবে, বাট জিরোর নেগেটিভে কোনো ভ্যালু থাকবে না। আর একটা জিনিস, এই যে যতখানি আমি সিগন্যালটা পাচ্ছি, যে অংশটা আমি সিগন্যাল পাচ্ছি, এইখানে দেখেন ইউ ওপেন এর মান কত ছিল? 1। তার মানে ইউ ওপেন হচ্ছে আমার সিগন্যালের লিমিটটা বোঝাচ্ছে। এই 1 আপনি দিলেও হবে, না দিলেও হবে, কারণ কোনো কিছুর সাথে 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তার মানে এই সিগন্যালটাতে মূলত সিগন্যাল হচ্ছে আমার আলফা টু দি পাওয়ার এন। ইউ ওপেন এর মান যেহেতু 1, সো ইউ ওপেন এর কোনো মান বসাইতে হয় না। ইউ ওপেন শুধু কি করে? ইউ ওপেন শুধু বলে যে এটা 0 থেকে শুরু হচ্ছে এবং পজিটিভ দিকে যাচ্ছে। এই কারণেই এখানে বলা হচ্ছে যে যখন এন এর ভ্যালু 0 অথবা 0 থেকে বড়, তখন কি হবে? আলফা টু দি পাওয়ার এন হবে। বাট যখন 0 থেকে ছোট, তখন কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই মানে 0। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী এক্স অফ জেড কি হবে? আমি যেহেতু জেড ট্রান্সফর্ম করবো, এক্স অফ জেড ইকুয়াল টু কি? ফর্মুলা অনুযায়ী সামেশন, ফর্মুলা সামেশন আসবে। সামেশনের লিমিট কত হবে? যেহেতু 0 থেকে পজিটিভ দিকে, সো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এক্স অফ n ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস n। ওকে,
সো আমি এক্স ওপেন এর মানটা বসাই দিই। এক্স ওপেন এর মান কত? আলফা টু দি পাওয়ার এন। ইউ ওপেন দেয়া লাগবে না, ইউ ওপেন মানে হচ্ছে 1, 1 তো অটোমেটিক্যালি গুণ হয়ে যাচ্ছে। সো ইনটু জেড টু দি পাওয়ার মাইনাস এন। সো দুইটারই পাওয়ার সেম, দুইটারই পাওয়ার কি? এন। তাহলে আমি দুইটাকে একসাথে করতে পারি। n equal to 0 to infinity আলফা জেড ইনভার্স 1 টু দি পাওয়ার n। এই দুইটাকে একসাথে করলাম, যেহেতু জেড এর উপরে মাইনাস এন আছে এই কারণে আমি এখানে কি জেড টু দি পাওয়ার মাইনাস 1 লিখলাম। এখন খেয়াল করেন এইটা কি একটা জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ কেমনে বলবো? শুরু হচ্ছে n equal to 0 to infinity। এইটাকে যদি আমি এ ধরি, এই পুরোটাকে যদি আমি এ ধরি, তাহলে দেখেন আমার এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। এই পুরোটাকে যদি আমি এ ধরি তাহলে দেখেন আমার এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, n equal to 0 to infinity a to the power n। সো আমরা লিখবো, সো ইফ, কন্ডিশনটা লিখবো, ইফ a less than 1 then x of z converges to 1 by 1 minus a. What is the value of a? The value of a is alpha z inverse 1, alpha z inverse 1। ওকে, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে a less than 1 না, আমরা এর ভ্যালু ইউজ করব। a না লিখে এর ভ্যালু লিখবো। এর ভ্যালু কত? আলফা জেড ইনভার্স 1। এই যে আলফা জেড ইনভার্স 1 লেস দেন 1 হইলে দেন x অফ z কনভার্জেস টু 1 বাই 1 মাইনাস আলফা জেড ইনভার্স 1। তার মানে আমরা লিখতে পারি যে আমার x অফ z এর মান কত? 1 বাই 1 মাইনাস আলফা জেড ইনভার্স 1। এটাকে যদি আপনি আরো সহজ করতে চান বা আরেকটু এক্সপ্যান্ড করে লিখতে চান, আপনি এভাবে লিখতে পারেন 1 বাই 1 মাইনাস আলফা বাই জেড। সো 1 বাই জাস্ট নর্মাল পার্টি অ্যালজেব্রা, এখানে লসাগু করে দেন জেড মাইনাস আলফা ডিভাইডেড বাই জেড। সো উল্টায় দিলে এক্স অফ জেড ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস আলফা। তার মানে আমি এক্স অফ জেড এর মান পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে রক। রক রক হচ্ছে এই যে আমি মান পাচ্ছি এইটার জন্য কোন শর্ত আমি গ্রহণ করলাম? আলফা জেড ইনভার্স 1 এই শর্তটা। তাহলে এটাই আমার রক, কারণ এই শর্তের জন্য আমি এই অ্যান্সারটা পাবো, এই শর্ত না মানলে অ্যান্সার পাবো না। এই কারণে এটাই হচ্ছে আমার রক, রিজিয়ন অফ কনভার্জেন্স। সো আলফা জেড ইনভার্স লেস দেন 1। সো আমি এখান থেকে লিখতে পারি যে আলফা বাই জেড লেস দেন 1। জেডটাকে যদি ডান পাশে নিয়ে যাই আমি এটা লিখতে পারি আলফা লেস দেন জেড। আচ্ছা, সো এটাই হচ্ছে আমার রক। এই রকটাকে আমি এখন গ্রাফ করে দেখাবো। সো আমি একটা জেড প্লেন আঁকাবো। এটা হচ্ছে আমার জেড প্লেন। জেড প্লেন কি বলছিলাম? জেড প্লেন হচ্ছে একটা 2 ডাইমেনশনাল গ্রাফ যার এক্স অ্যাক্সিস বরাবর রিয়েল ভ্যালু গুলা নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর ইমাজিনারি ভ্যালু নেই। আচ্ছা, তো আমার কন্ডিশন কি বলতেছে যে আলফার ভ্যালু কত? জেড থেকে ছোট। এই রকটা কি? রক হচ্ছে জেড এর ভ্যালু। তাহলে আমি আলফার সমান রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকাবো। আচ্ছা, এটাকে আমি, যেহেতু আমি জেড, আমার মেইন জেডটাকে আমি বাম পাশে লিখি। তো যদি জেডটা আলফা লেস দেন জেড, তার মানে কি আলফা জেড থেকে ছোট। তার মানে আমি এভাবে লিখতে পারি জেড গ্রেটার দেন আলফা। আলফা জেড থেকে ছোট তার মানে কি
জেড আলফা থেকে বড়, সো আমি আলফার সমান একটা রেডিয়াস নিলাম, নিয়ে একটা বৃত্ত আঁকাইলাম। তাহলে এই বৃত্ততে যত ভ্যালু আছে সব কি, বৃত্তের উপর যে বিন্দুগুলো আছে এগুলো সব আলফার সমান, আর বৃত্তের ভিতরে যত বিন্দু আছে সব কি আলফার থেকে ছোট। বাট আমার কন্ডিশন কি বলতেছে যে আমার জেড এর ভ্যালু কি হবে, আলফা থেকে বড় হবে, তার মানে কি বাইরের অংশ। সো এটা যদি আমার গ্রাফ হয়, এই যে আলফা দিয়ে যে বৃত্ত আঁকাইলাম এই বৃত্তের বাইরের অংশগুলো কি আমার জেড এর ভ্যালু হবে, অর্থাৎ এটাই আমার রক হবে, রক। অর্থাৎ যদি আলফার ভিতরকার কোনো ভ্যালু বা আলফার সমান ভ্যালু নিয়ে এখানে বসান, তাহলে আমার এক্স অফ জেড ফাইনাইট না ইনফাইনাইট হয়ে যাবে। যদি আলফার বাইরের কোনো ভ্যালু, কারণ কি জেড এর মান আলফা থেকে বড় হতে হবে, আলফার বাইরের কোনো ভ্যালু যদি এখানে বসান তবেই এক্স অফ জেড কি ফাইনাইট একটা ভ্যালু দিবে। আচ্ছা, এটাই ছিল আমার টোটাল ম্যাথ। এবার আপনারা বলেন যে আপনাদের কোথায় প্রবলেম হয়েছে, কি বোঝেন নাই, আপনারা এবার কথা বলেন। হ্যালো। জি স্যার। কোথায় প্রবলেম আছে সেটা বলেন। কারোর প্রবলেম নেই? সবাই বুঝছেন? কথা বলেন। জি স্যার। আচ্ছা, ওকে, স্যার তাহলে খুবই আরেকবার ভালো। বুঝান কন্ডিশনের পর থেকে। কোথায় কোথায়? স্যার এই কন্ডিশনটা একের চেয়ে ছোট হলে এটা কিভাবে হলো স্যার? এটা ধরেই নিতে হবে। আচ্ছা, এটা কতদিন বলছিলাম বোধহয় খেয়াল করেন নাই। n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি a টু দি পাওয়ার n। এখন n এর ভ্যালু প্রথমে 0 বসান, তাহলে কি হবে 1। তারপর n এর ভ্যালু 1 বসান, তাহলে a হবে, দেন a স্কয়ার, দেন a কিউব, এভাবে যেতে থাকবে। তো এটা তো আমার জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজের শর্ত কি? শর্ত হচ্ছে যে কোনো দুইটা নেবেন, পাশাপাশি যে কোনো দুইটা নিয়ে পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করলে রেশিও সেম থাকবে। তাহলে এই দুইটা যদি নেন, পরেরটা কি আছে এ, এ কে 1 দ্বারা ভাগ করেন, কত থাকবে এ থাকবে। জি স্যার, এটা এই তো বুঝছি। এ দ্বারা ভাগ করলে এ থাকবে, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তো এই জিওমেট্রিক সিরিজটার সামেশন, অর্থাৎ এই এত কিছু এভাবে আপনি তো ইনফিনিটি পর্যন্ত লিখতে পারবেন না, তো এইটার সামেশন বলা হয় 1/1 মাইনাস, এটা হচ্ছে ফর্মুলা যে এই সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে 1/1 মাইনাস এ হবে। কিন্তু শর্ত হচ্ছে এর ভ্যালু 1 থেকে ছোট হতে হবে, এর ভ্যালু 1 থেকে ছোট হতে হবে। কথাটা বুঝছেন? জিওমেট্রিক সিরিজের মানে সামেশন ফর্মুলাই হচ্ছে জি এটা, স্যার। যে এই সবগুলা যোগ করলে 1/1 মাইনাস এ হবে। আর শর্ত হচ্ছে এই এরটা, অর্থাৎ এখানে যে এই ভ্যালু থাকবে এটার মান হবে 1 থেকে কম। আর যদি আরো বেশি জানতে চান ক্লাস 8 এর অ্যারিথমেটিক বই খুঁজলে পেয়ে যাবেন, 8 অথবা 9 10 এর বইতে আছে। কিভাবে আসছে এটা আপাতত আমার মনে নাই, বাট ফর্মুলা গুলা এককালে মুখস্থ করছিলাম, ইউজ করতেছি এই আর কি। আচ্ছা, এখন কি এটা বুঝছেন যে কিভাবে এই শর্তটা ধরলাম আমরা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা নিয়ে আপনাদের ডাউট করতেছি, আপনারা কি এই যে এই কার্ভ আঁকানোটা বুঝছেন? সবাই কথা বলেন। এটা আমি কিভাবে আঁকাইলাম এটা কি বুঝছেন? না কারণ স্যার, এটা এরপর, বুঝি নাই। হ্যাঁ আমি তো সেটা বুঝছি। আচ্ছা, এই যে জেড গ্রেটার দেন আলফা এই কথাটা বুঝছেন সবাই? না জি স্যার। স্যার, এটা তো বুঝছি। এটা হচ্ছে এই যে আমি শর্ত ধরছিলাম যে আলফা জেড ইনভার্স 1, ওয়ান। আলফা জেড ইনভার্স 1 এটা 1 থেকে ছোট হবে, এই শর্ত থেকে বের করলাম। দেখেন আলফা জেড ইনভার্স 1 মানে কি, জেডটা নিচে নিয়ে আসছে আলফা বাই জেড, এবার জেডটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এই লাইন থেকে আমি কি বুঝি, আলফা
লেস দেন জেড, তার মানে যেটা হচ্ছে আলফা আলফা ছোট। জেড থেকে ছোট, আলফা জেড থেকে ছোট, তাহলে কে বড় হলো? জেড বড় হলো না? ওইটাই আমি জি পরের স্যার। লাইনে উল্টা লিখছি যে জেড গ্রেটার দেন আলফা, অর্থাৎ জেড হচ্ছে আলফা থেকে বড়। এখন এটা তো জেনারেল অঙ্ক, আলফার মান অনেক কিছুই হতে পারে, আর যে কোনো কিছু। ও আচ্ছা, এখন আলফার মান যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ আপনার যাই দিক। তো আমার জেড, রক কাকে বলে? রক হচ্ছে রকটা কি? রক হচ্ছে জেড এর ভ্যালু। গত ক্লাসে মনে আছে কিনা? রক হচ্ছে জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু, ঠিক আছে? মানে জেড এর যে ভ্যালু গুলা ইউজ করলে এই যে এক্স অফ জেড ফাইনাইট হবে, এই জেড এর যে ভ্যালু ইউজ করলে এক্স অফ জেড মাপা যাবে বা ফাইনাইট কিছু পাবো, সেই ভ্যালু গুলাকে রক বলে। তো আমার এখানে শর্ত কি দিল? যে জেড আলফা থেকে বড় হবে, তার মানে আলফা যদি 5 হয়, 5 এর উপরে যে কোনো ভ্যালু আমরা ইউজ করতে পারবো, তাইলে আমরা এক্স অফ জেড বের করতে পারবো। বাট যদি 5 এর নিচে বা 5 ইউজ করি, সাপোজ 4 ইউজ করি, তাহলে দেখা যাবে এক্স অফ জেড আমরা বের করতে পারবো না, এটা ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে খেয়াল করেন, তাইলে আমি কিভাবে বুঝবো যে আলফার থেকে বড় ভ্যালু নিব? আমি আলফার সমান ভ্যালু নিয়ে একটা সার্কেল আঁকাইলাম। সাপোজ দেখেন, এটা যদি 5 এর সমান একটা ভ্যালু নিয়ে সার্কেল আঁকাই, এই সার্কেলের মধ্যে যত বিন্দু আছে সব কি 5 অথবা 5 থেকে ছোট হবে, 5 এর বড় তো হতে পারবে না। ঠিক একইভাবে আলফার সমান রেডিয়াস নিয়ে যদি আমি বৃত্তটা আঁকাই, এই বৃত্তের মধ্যে এবং বৃত্তের উপরে যত পয়েন্ট আছে সবকিছু আলফা অথবা আলফা থেকে ছোট হবে। কিন্তু আমার রক কি বলে? রক বলতেছে যে জেড এর মান আলফা থেকে বড় হবে, তার মানে কি রকের জেড এর মানগুলা এই বৃত্তের বাইরের অংশ হবে, কারণ বাইরের অংশটাই তো আলফা থেকে বড়। এই কারণে আমি বাইরে মার্ক করে লিখে দিয়েছি রক। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করাবো। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া আছে শর্ত সহ। এই অঙ্কটা হচ্ছে এক্স অফ এন এর ভ্যালু হচ্ছে মাইনাস আলফা টু দি পাওয়ার এন, ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান, ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে যদি আপনি ফিগার আঁকান, ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান মানে হচ্ছে বাম দিক থেকে এক ঘর পর থেকে শুরু হবে। আমি আপনাদের ফিগারটা দেখাই। ইউ অফ এন হচ্ছে এরকম, খেয়াল করেন, ইউ অফ এন হচ্ছে এরকম দেখতে। ইউ অফ মাইনাস এন এটা দেখতে কিরকম হবে? এরকম। মাইনাস এন দেওয়ার কারণ হচ্ছে টাইম রিভার্স হয়ে গেল। আচ্ছা, আর এটা হচ্ছে ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান। আপনার নর্মালি মাইনাস ওয়ান থাকলে কোন দিকে সরে? ডান দিকে সরে। মাইনাস ওয়ান থাকলে ডান দিকে সরার কথা। আচ্ছা, কিন্তু যখন আপনি আগে রিভার্স করে নিবেন তখন মাইনাস ওয়ান মানে বাম দিকে সরে আসবে। তো এখন খেয়াল করেন, আমরা যদি কোনো সিগন্যালকে গুণ করি, সাপোজ এই ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান এর সাথে আপনি একটা সিগন্যালকে গুণ করেন, তাহলে দেখেন এটা সাপোজ আমি ধরলাম ওয়ান, এইদিকে এখানে কত আছে? জিরো। তার মানে এই অংশটা থাকবে না, এই অংশটা কি থাকবে না, শুধু এই বামের অংশগুলো পাবেন। তার মানে আপনার রেজাল্ট কি হয়? রেজাল্টেন্ট সিগন্যাল পাবেন আপনি এরকম।
অর্থাৎ সিগন্যালটা -1 থেকে শুরু করে বাম দিকে -ইনফিনিটি পর্যন্ত পাবেন। এখন এখানে খেয়াল করেন ইউ অফ -n -1 গুণ করা আছে, তার মানে কি এই সিগন্যালটা আপনি -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পাচ্ছেন। অর্থাৎ -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আপনি কি পাবেন -α⁴n, বাট এর ডান দিকে কিছুই পাবেন না। এই কারণে দেখেন এখানে বলে দিছে, ও এখানে একটা মাইনাস হবে, যে n এর ভ্যালু যখন -1 অথবা -1 থেকে ছোট তখন আপনি পাচ্ছেন α⁴n, আর n এর ভ্যালু যখন 0 অথবা 0 থেকে বড় তখন পাবেন 0। তো এটা দেয়া থাকবে, আপনারা এটা থেকে যদি নাও বুঝছেন এটা দেখে তো বুঝতে পারবেন। আমি এখন তাহলে আমার x অফ z বের করি ফর্মুলা অনুযায়ী। x অফ z ইকুয়াল টু, ফর্মুলা লিখি আমি আগে, n ইকুয়াল টু -ইনফিনিটি টু ইনফিনিটি x অফ n ইনটু z টু দি পাওয়ার -n। আচ্ছা, তাহলে এই অঙ্কের জন্য আমার লিমিট কত? n ইকুয়াল টু, খেয়াল করেন এই যে আমি ছবি একটা দেখাইছিলাম যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত থাকবে, তার মানে n ইকুয়াল টু কত? -ইনফিনিটি টু -1। x অফ n এর মান কত? -α⁴n আর z টু দি পাওয়ার -n। আপনারা এইটুক কি বুঝছেন যে আমার x অফ z আমি কিভাবে বের করলাম? এইটুক কিভাবে আসলো সবাই বুঝছেন? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, আমার অঙ্কের দিকে খেয়াল করেন, এইটুক তাকাইলেই বুঝবেন। এখানে কি বলছে যে n এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু -1। লেস দেন মানে -1 থেকে ছোট, আর ইকুয়াল মানে -1 এর সমান। তার মানে n এর ভ্যালু যখন -1 অথবা -1 থেকে ছোট তখন কি হবে? α⁴n। তাহলে -1 এর ছোট কারা? -1 এর ছোট মানে আর মানে একটা সংখ্যা রেখায় যত বাম দিকে যাবেন তত ছোট হবে, আর যত ডান দিকে যাবেন তত কি হবে? বড় হবে। তাহলে -1 থেকে ছোট কারা? যারা -1 এর বাম দিকে আছে। তো এটা যদি -1 হয়, এর বাম দিকে কি আছে? -2, -3, -4 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে আমরা ধরে নিলাম এটা ইনফিনিটি। তার মানে আমরা পাচ্ছি যে এই -1 থেকে ইনফিনিটি পর্যন্ত এর ভ্যালু কত? α⁴n। আর n এর ভ্যালু 0 অথবা 0 থেকে পজিটিভ দিকে কত হবে? 0। এই কারণে আমি x অফ z এর ভ্যালু দিলাম কত? লিমিট দিলাম -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। কারণ কি ছোট লিমিটটা নিচে থাকে, বড় লিমিটটা উপরে থাকে। আর এইটুকের মধ্যে আমার এই সিগন্যালের মান কত? -α⁴n, আর এর সাথে z টু দি পাওয়ার -n তো ফর্মুলা থেকে আসছে। এবার ক্লিয়ার? জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এই যে একটু আগে জিওমেট্রিক্যাল সিরিজ যেটা দেখলাম ওইটা কি ছিল? n ইকুয়াল টু 0 থেকে পজিটিভ দিকে, বাট এইখানে দেখেন লিমিটটা কি নেগেটিভ সাইডে আছে। আমরা এই নেগেটিভ সাইডের লিমিটটাকে পজিটিভ দিকে চেঞ্জ করব। আমরা এই নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভে চেঞ্জ করব। এই কারণে আমি ধরে নিচ্ছি যে লেট, একটা সংখ্যা ধরে নিলাম, সাপোজ আমি l ধরলাম, যে লেট l ইকুয়াল টু -n। আমি ধরে নিচ্ছি যে l ইকুয়াল টু -n। l ও একটা n কি ছিল? একটা টাইম ভেরিয়েবল, l ও টাইম ভেরিয়েবল। আপনারা l এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, যদি l ইকুয়াল টু -n হয় তাহলে আমি এটা লিখতে পারি যে n ইকুয়াল টু হচ্ছে -l। তাহলে আমি এই দুটো জিনিস ধরে নিলাম। আমি ধরছি l ইকুয়াল টু কত? -n। সো মাইনাস থেকে বাম পাশে নিয়ে আসলে লিখতে পারি n ইকুয়াল টু -l। এখন আসেন এই জায়গাতে আসি, এই লাইন থেকে x অফ z ইকুয়াল টু সামেশন। আচ্ছা, এই যে n এর জায়গায় আমি কি লিখবো? -l লিখবো। n এর জায়গায় কি লিখবো? -l। সো আমি লিখলাম -l ইকুয়াল টু ইনফিনিটি। আর উপরেও তো এটা কি n ইকুয়াল টু -1। তার মানে এখানে আমি লিখবো -l ইকুয়াল টু -1। আচ্ছা, এই মাইনাস থাকলো আলফা
এই যে এইখানে কি আছে, এন আছে, অর্থাৎ যত জায়গায় এন থাকবে আমি লিখবো কি মাইনাস এল ইন্টু জেড। জেড এর পাওয়ার কত, মাইনাস এন। মাইনাস এন মানে কত, এল। আচ্ছা, এখন আমি পরের লাইনটা আবার লিখি। দেখেন দুই সাইড থেকে যদি মাইনাস বাদ দিয়ে দিই তাহলে কি হয়, এল ইকুয়াল টু ইনফিনিটি। এখানেও দুই সাইড থেকে মাইনাস বাদ দিলাম, কত আসে, এল ইকুয়াল টু 1। এই যে এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, এটা তো আমার ফর্মুলাতে আছে মাইনাস, এটাকে বাইরে নিয়ে আসলে হবে, বাইরে নিয়ে আসলাম। আর এটাকে একসাথে করে দিই, তাহলে এইভাবে লিখতে পারি আলফা ইনভার্স 1 টু দি পাওয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এল। এখন গুণ করেন, আলফা টু দি পাওয়ার মাইনাস এল ইন্টু জেড টু দি পাওয়ার এল, একবার করে দিলাম। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, আমি যদি 1 থেকে 5 পর্যন্ত এইভাবে গুণ করি 1 2 3 4 5, কত আসবে ভ্যালু বলেন তো আপনারা? 1 2 3 4 5 যদি আমি গুণ করি কত আসবে, 15। আবার যদি আমি উল্টা দিক থেকে গুণ করি 5 4 3 2 1, কত আসবে, 15ই আসবে। তার মানে আপনি যদি কিছু সংখ্যা যোগ করেন, এই সংখ্যা ছোট থেকে বড় যোগ করেন অথবা বড় থেকে ছোট যোগ করেন, রেজাল্ট কি, রেজাল্ট সেম। তো এইখানে খেয়াল করেন, এখানে লিমিট কত, এল ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। আর এটা কি সামেশন সাইন, সামেশন মানে কি যোগ, তার মানে আপনি ইনফিনিটি থেকে 1 যোগ করতেছেন। এখানে বলা আছে যে আপনি ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যোগ করবেন। আমি যদি উল্টা কথা বলি যে না আমি 1 থেকে ইনফিনিটি যোগ করব, একই তো, যোগফল তো একই আসবে। আপনার কোশ্চেনে বলা আছে ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যোগ করেন, ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। আমি বললাম না আমি 1 থেকে ইনফিনিটি যোগ করব, একই আসবে। কারণ কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেভাবে যোগ করি কোনো সমস্যা নেই। তো আমি এটাকে এইভাবে লিখতেই পারি, মাইনাস এল ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আলফা ইনভার্স জেড টু দি পাওয়ার এল। এটা হচ্ছে আমার এক্স অফ জেড। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন। এই লেট থেকে শুরু করে এই পর্যন্ত কারোর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই। আমি যদি এইভাবে লিখি, সাপোজ n equal to 1 to infinity a to the power n। দেখেন আমি লিখলাম n equal to 1 to infinity a to the power n। এটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি কিভাবে, n এর ভ্যালু কি হবে, প্রথমটা হবে হচ্ছে 1, তাহলে a to the power 1 কত আসে, a। এরপরে n এর ভ্যালু কত, 2 হবে, a স্কয়ার প্লাস a কিউব a4, এভাবে যেতে থাকবে। তো আমি এইখান থেকে আমি a কমন নিলাম, আমি কি পাবো, 1 প্লাস a প্লাস a স্কয়ার প্লাস a কিউব। আচ্ছা খেয়াল করেন, এটা কি জিওমেট্রিক সিরিজ হলো না, আমরা আগের ম্যাথে করলাম, এটা কি জিওমেট্রিক সিরিজ হলো না? জি স্যার। জিওমেট্রিক সিরিজকে এক্সপ্যান্ড করলে এরকম ছিল। তাইলে আমি জিওমেট্রিক সিরিজের শর্ত কি জানতাম, এটা হবে 1/1 মাইনাস a, এটুকের সমান কি হবে 1/1 মাইনাস a। শর্ত হচ্ছে এর ভ্যালু কি হবে, লেস দেন 1, এর ভ্যালু হবে লেস দেন 1। তাহলে a কে যদি এখন গুণ করে দিই আমি কি পাবো, a/1 মাইনাস a। এর সাথে শর্ত হচ্ছে এর ভ্যালু 1 থেকে ছোট হবে। এখন খেয়াল করেন এইখানে দেখেন এটার এল এর লিমিট কত, 1 থেকে ইনফিনিটি, 0 থেকে না কিন্তু। তাহলে 1 থেকে ইনফিনিটি হইলে কি আমার কি হবে অ্যান্সার, a/1 মাইনাস a। তার মানে এখানে আমার অ্যান্সার কত হবে, a/1 মাইনাস a। এ কোনটা, এ হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু আসছে,
তাহলে এর ভ্যালু আগে লিখি আলফা ইনভার্স জেড ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনভার্স জেড, এটাই হচ্ছে আমার এক্স অফ জেড। বাট শর্ত কি? শর্ত হচ্ছে এই যে আলফা ইনভার্স জেড এটা কি হবে 1 থেকে ছোট হবে। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এই যে মাইনাসটা আমি দিই নাই, এই মাইনাসটা এখানে বসাই দিন। এই মাইনাসটা এখানে বসাইতে ভুলে গেছি, এই মাইনাসটা আপনারা বসাই দিন, ঠিক আছে? আচ্ছা এখন যদি আপনি এটাকে অ্যালজেব্রা হিসেবে আসেন, তাহলে সাপোজ উপরেরটা কি হবে, এখানে মাইনাসটা রাখেন, উপরেরটা হবে আলফা ইনভার্স জেড, তার মানে কি আলফা নিচে আসবে, জেড বাই আলফা বাই 1 মাইনাস জেড বাই আলফা। আমি একবারে করি, মাইনাসটা রাখলাম, উপরে তো জেড বাই আলফা থাকবে, নিচে কি আসবে আপনার, নিচে আসবে আলফা মাইনাস জেড ডিভাইডেড বাই আলফা। দুইটা আলফা কাটাকাটি হয়ে গেলে কি থাকে, থাকে হচ্ছে মাইনাস জেড বাই আলফা মাইনাস জেড। সো এই মাইনাসটাকে যদি গুণ করে দেন, আচ্ছা আমি অন্য একটা কাগজ ইউজ করি, আচ্ছা পুরোটাই এখানে দেখাই যে আমি এক্স অফ জেড ইকুয়াল টু কি পেয়েছি, আলফা ইনভার্স জেড ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনভার্স জেড, এটা পেয়েছিলাম। সো এখান থেকে আমি কি করতে পারি, এটাকে লিখতে পারি জেড বাই আলফা, এটাকে লিখতে পারি 1 বাই জেড বাই আলফা। ও এখানে একটা মাইনাস ছিল, ভুল হয়ে গেছে, মাইনাস। আচ্ছা তাহলে মাইনাসটা রাখলাম, উপরে কি আছে জেড বাই আলফা, নিচে লসাগু করে নরমাল অ্যালজেব্রা আলফা মাইনাস জেড ডিভাইডেড বাই আলফা হবে, দুইটারই নিচে আলফা আছে, সো আমরা কেটে দিতে পারি, আমরা লিখতে পারি জেড বাই আলফা মাইনাস জেড। সো এখান থেকে আমরা মাইনাস কমন নিই, এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি আসবে জেড মাইনাস আলফা, এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তার মানে আমরা দেখি যে এটাকে জেড বাই জেড মাইনাস আলফা বলা যায়। তার মানে আমার এক্স অফ জেড এর মান কত, এক্স অফ জেড এর মান আসছে জেড বাই জেড মাইনাস আলফা। এটাকে আরো ভাঙা যায়, আপনারা যদি চান আরো ভাঙতে পারেন, উপর নিচে উভয় সাইডে জেড দ্বারা ভাগ করেন, উপর নিচে উভয় সাইডে জেড দ্বারা ভাগ করেন, তাহলে উপরে জেড দ্বারা ভাগ করলে কি থাকবে 1, আর নিচে এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে জেড বাই জেড মাইনাস আলফা বাই জেড, এটা লেখা যায়। সো এখান থেকে আমরা একবারে লিখতে পারি যে এক্স অফ জেড ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জেড মানে কি 1 মাইনাস আলফা জেড ইনভার্স 1। সো আপনারা চাইলে এই দুইটা অ্যান্সারই লিখতে পারেন, দুইটাই কারেক্ট। আচ্ছা এবার আসি আমার রকের বিষয়ে। রকটা কি ছিল, রক ছিল আলফা ইনভার্স জেড লেস দেন 1। সো এখান থেকে আমি লিখতে পারি যে জেড বাই আলফা লেস দেন 1, তার মানে কি জেড লেস দেন আলফা। আগেরটাতে জেড আলফা থেকে বড় ছিল, এখানে কি জেড আলফা থেকে ছোট। তাহলে এটার গ্রাফ কিভাবে আঁকাবো, এদিকে রিয়েল এদিকে ইমাজিনারি। জেড এর ভ্যালু কি আলফা থেকে ছোট, তার মানে আমি আলফা নিয়ে একটা বৃত্ত আঁকাইলাম, এই বৃত্তটা মনে করেন আলফা। জেড এর ভ্যালু কি আলফা থেকে ছোট হবে, তার মানে ভিতরের অংশ, এই বৃত্তের উপরের কোনো অংশ না, ভিতরের অংশ। কিন্তু আমরা যখন খাতায় আঁকাবো আমরা তো বৃত্তের উপরে মানে কলম চলে যাবে অটোমেটিক্যালি, এই কারণে আমরা ওইটুকু জাস্ট ইগনোর করবো। বাট বাস্তব অর্থে বৃত্তের উপরে কিছু না, বৃত্তের ভিতরের পয়েন্ট গুলা। তার মানে এই ভিতরটা হচ্ছে আমার রক। আচ্ছা এই অঙ্কটাও শেষ হলো, এখন আপনারা বলেন যে কোথায় প্রবলেম আসছে বা কি বোঝেন নাই। এই যে জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, একটু এই জায়গাটা কেয়ারফুল করলে, আর বাদ বাকি সব হচ্ছে নর্মাল অ্যালজেব্রা, এগুলো সব নর্মাল অ্যালজেব্রা।
আচ্ছা, আমি এই দুইটা পেজেরই ছবি তুলে আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। ঠিক 5 মিনিট থেকে 10 মিনিট ব্রেক দিব, ছবিটা দেখবেন, অঙ্কগুলো মিলান। তারপর যেখানে প্রবলেম হয় আমি যখন 5 মিনিট বা 7 মিনিট পর ব্রেক থেকে ফিরবো, এই অঙ্কগুলো আপনারা আমার বলবেন যে স্যার এখানে এখানে বুঝি নাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে স্যার।
হ্যাঁ, হ্যালো। জি স্যার। ওকে। আচ্ছা, এখন এক্স অফ এন এর ভ্যালু হচ্ছে এটা। দেখেন, এটা দুইটা অংশ কিন্তু গত দুইটা ম্যাথের মতো। এই যে আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন, এটা হচ্ছে আগের প্রথম অঙ্কটা। বি টু দি পাওয়ার এন ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে পরের অঙ্কটা। আচ্ছা, তো পরের অঙ্কে আমার এই যে বি টু দি পাওয়ার এন এর আগে কি ছিল, একটা মাইনাস ছিল। তো আমি যদি ওই মাইনাসটা আনতে চাই, আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার এন ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান। এখন দেখেন ঠিক আগের অঙ্কটার মতো হয়ে গেল। তার মানে এটা হচ্ছে, এই এক্স অফ এনটা হচ্ছে দুইটা অঙ্কের সমষ্টি। আচ্ছা, আমি যদি এখন আমার এক্স অফ জেড বের করি, এক্স অফ জেড ইকুয়াল টু এই অংশটার জন্য কি আসবে, সামেশন আগের অঙ্কটার মতোই। এন আমি যেন আর করলাম না, এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আলফা টু দি পাওয়ার এন জেড টু দি পাওয়ার মাইনাস এন বিয়োগ এই পরের অংশের জন্য কি আসবে, সামেশন n equal to minus infinity to minus 1 minus b to the power n z to the power minus n। আগের অঙ্ক, জাস্ট দুইটাই আলাদা আলাদা ভাবে আগের অঙ্ক। আচ্ছা, এটার অ্যান্সার আমি কি পেয়েছিলাম, এটার অ্যান্সার পেয়েছিলাম 1/1 minus alpha z inverse 1। এটার অ্যান্সার কি পেয়েছিলাম, 1/1 minus alpha z inverse 1 মাইনাস, এটার অ্যান্সার কি পেয়েছিলাম, এটার অ্যান্সার পাইছিলাম 1/1 minus alpha z inverse 1। দেখি সেম অ্যান্সার পাইছিলাম, দাঁড়ান দেখিনি। আচ্ছা সরি, এটা আলফা না, এখানে কি আছে, বি আছে, সো এটা বি হবে। তাহলে প্রথমটা পেয়েছিলাম 1/1 minus alpha z inverse 1, আর পরেরটা পেয়েছিলাম 1/1 minus b z inverse 1। আচ্ছা, সো এটার আরেকটা ফর্ম পাইছিলাম, z minus alpha। আর এটারও একটা ফর্ম পাইছিলাম, এটার ফর্ম কি পাইছিলাম, z minus b, কারণ এখানে b আছে। সো এরকম অনেকগুলো ফর্ম আছে। আচ্ছা, আমার অঙ্কের মেইন যেটা লাগবে, এই পর্যন্ত করার পরে, এইটুকু করার পরে আমাকে একটা জিনিস হিসাব করে বের করতে হবে। আমি এই দুইটা লাইন দেখালাম যে এর পরের অংশগুলো এইভাবে আমি করতে করতে আগাবো, বাট এই পর্যন্ত করার পরে আমাকে দুইটা জিনিস হিসাব করতে হবে। খেয়াল করেন, এইটা থেকে এই অ্যান্সার আপনি পাবেন, এই অ্যান্সার পাবেন, বাট এটার জন্য শর্ত কি ছিল, শর্তটা ছিল আমার রক। এটার রক কি ছিল, এই অংশটার রক ছিল জেড গ্রেটার দেন আলফা। এই অংশটা, এইখান থেকে আপনি এই অ্যান্সার পেতে পারেন, বাট সেক্ষেত্রে আমার রক কি হবে, জেড গ্রেটার দেন আলফা। আর এই অংশটা থেকে আপনি এই অ্যান্সারটা পাবেন। এটার জন্য রক কি ছিল, এটার জন্য রক ছিল হচ্ছে জেড, আগের অঙ্কে ছিল জেড লেস দেন আলফা, যেহেতু আলফা না এখানে বি ইউজ করা হয়েছে, সো জেড লেস দেন বি।
তাহলে দেখেন অঙ্কের দুইটা অংশের জন্য একটা অংশের শর্ত হচ্ছে জেড আলফা থেকে বড়, আর একটা অংশের শর্ত হচ্ছে জেড বি থেকে ছোট। যদি দুইটা অংশ আমি রাখতে চাই তার মানে কি আমার জেড কে এই দুইটা শর্তই পূরণ করতে হবে, আমার জেড কে এই দুইটা শর্তই পূরণ করতে হবে। আচ্ছা আমরা এবার আসি যে শর্ত পূরণ হয় কিভাবে দেখি। আমরা তো জানি না আলফা এবং বি এর মান কত, আমরা জানি না আলফা এবং বি এর মান কত। সো ফর দা ফার্স্ট কেস, প্রথম কেস আমি ধরে নিলাম যে বি এর মান বড়, সরি বি এর মান ছোট ধরে নিই, বি লেস দেন আলফা আমি ধরে নিলাম। এটা আমি ধরে নিচ্ছি যে আমি দুইবার চেক করব, আমি যেহেতু জানি না যে বি বড় না আলফা বড়, তো আমি প্রথমবার ধরে নিচ্ছি যে বি আলফা থেকে ছোট, পরের বার উল্টাটা ধরবো যে বি আলফা থেকে বড়। আচ্ছা বি যদি আলফা থেকে ছোট হয় আমাকে এখানে একটা গ্রাফ আঁকাইতে হবে। আপনারা আগেই দেখছেন যে আমরা রকটাকে কি গ্রাফ আকারে প্রকাশ করি। তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে ছোট কে বি ছোট, তাহলে বি কে রেডিয়াস করে একটা সার্কেল আঁকালাম, এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে বি, আর বড় কে আলফা, তাহলে আমি আলফাকে কেন্দ্র করে আর একটা সার্কেল আঁকাই যে আলফা সমান রেডিয়াস নিয়ে, আমি আর একটা সার্কেল আঁকাইলাম, অর্থাৎ এইটার রেডিয়াস হচ্ছে আলফা। আচ্ছা এবার আমার শর্ত দেখেন, প্রথমটা শর্ত কি, জেড এর ভ্যালু আলফা থেকে বড়, জেড আলফা থেকে বড় প্রথম শর্ত। তার মানে প্রথম শর্ত অনুযায়ী আমার জেড এর ভ্যালু কি হবে, আলফা থেকে বড়। আলফা কোনটা, আলফা হচ্ছে এই সার্কেলটা, তাহলে প্রথম শর্ত অনুযায়ী জেড এর ভ্যালু কি হবে, এটার বাইরের অংশ। আচ্ছা এখন সেকেন্ড শর্তে আসি, জেড কি বি থেকে ছোট, জেড লেস দেন বি, অর্থাৎ বি থেকে ছোট, ছোট কোনটা, ছোট হচ্ছে বি এর ভিতরের অংশ। তাহলে দেখেন আমি যদি ধরে নিই যে আমার বি এর মান আলফা থেকে ছোট, সেই ক্ষেত্রে আমরা যদি রকটাকে ড্র করি তাহলে দেখি একটা শর্ত বলতেছে রক হবে বাইরের অংশ, বড় বড় সার্কেলের বাইরের অংশ, আর একটা শর্ত বললো রক হবে ছোট সাইকেলের ভিতরের অংশ, ছোট সার্কেলের। এখন দেখেন দুইটা রকের মধ্যে কোনো কমন অংশ নাই, অর্থাৎ মিল নাই, একজন বলে না ভিতরের টুক আর একজন বলে না বাইরের টুক, তার মানে দুইজনের কমন অংশ নাই। আমি যদি এই শর্ত মেনে নিই যে বি আলফা থেকে ছোট, এই শর্তটা যদি মেনে নেই, নেয়ার পর আমি জেড এর একটা ভ্যালু নিলাম, জেড এর যে ভ্যালুই নেই, আমি সাপোজ জেড ইকুয়াল টু এইখানে যে বিন্দুটা আছে এটা নিলাম, তাহলে একটা শর্ত পূরণ করে আর একটা শর্ত কি পূরণ করে না। আমি মনে করেন জেড ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম এই ভিতরে, তাহলে এইটার শর্ত পূরণ করে, এই অংশের শর্ত পূরণ করে না। তার মানে এই কন্ডিশনে যে বি আলফা থেকে ছোট, এই কন্ডিশনে অঙ্কের দুইটা অংশের একটা অংশ ফাইনাইট ভ্যালু দিবে আর একটা অংশ কি দেবে, ইনফাইনাইট ভ্যালু। তাহলে একটা ফাইনাইট ভ্যালুর সাথে যদি ইনফাইনাইট যোগ করি আমার যোগফল তো ইনফিনিটি হবে। সো আমরা বলবো যে যখন বি এর ভ্যালু আলফা থেকে ছোট তখন এই রকের মধ্যে কোনো কমন বা ওভারল্যাপ নাই, কোনো কমন অংশ নাই। সো কি হবে এই কন্ডিশনের জন্য, সো ফর বি লেস দেন আলফা এক্স অফ জেড ডাজ নট এক্সিস্ট। কারণ কি, যাই বসান আপনি ইনফিনিটি পাবেন, ইনফিনিটি পাইলে তো আমি ওইটার কোনো ভ্যালু বের করতে পারবো না, আর ভ্যালু বের করতে না পারলে আমরা বলবো যে ওটার কোনো এক্স অফ জেড নাই। তাইলে বি লেস দেন আলফা এই শর্তের জন্য কি হচ্ছে, এক্স অফ জেড এর কোনো ভ্যালু নাই, এই কারণে এক্স অফ জেড ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এইটুক তো দেখলেন, এখন বলেন তো এইটুকের মধ্যে বোঝার কারো প্রবলেম আছে, এইটুকের মধ্যে বোঝার কারো প্রবলেম আছে, কথা না বলেন স্যার। নাইলে। জি না স্যার, এটা বুঝছি আমরা। ওকে তাহলে আমরা এখন পরের শর্ত ধরি।
পরের শর্ত কি ছিল? উল্টাটা। পরের শর্ত ধরবো হচ্ছে উল্টা। পরের শর্ত হচ্ছে আলফা লেস দেন বি, অর্থাৎ আগেরটা ধরছিলাম বি আলফা থেকে ছোট, এখন ধরবো আলফা বি থেকে ছোট। তো আমরা আবার আমাদের রগ গ্রাফ তৈরি করি। আচ্ছা, ছোট কে? ছোট হচ্ছে আলফা, তাহলে আমি আলফাকে নিয়ে একটা বৃত্ত আঁকাই। এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আলফা। আর বড় কে? বড় হচ্ছে বি, তাহলে বি এর সমান করে আমি আরেকটা বৃত্ত আঁকাই। হাতে আঁকাচ্ছি বলে সব দিকে সমান হচ্ছে না, আপনারা পরীক্ষার হলে হাত দিয়ে আঁকাইতে পারেন অথবা সার্কেল ইউজ করতে পারেন কম্পাস ইউজ করে। তো বড়টা কি? বি। আচ্ছা, এবার শর্ত আসি, দেখেন কি আছে। প্রথমটা শর্ত কি? জেড আলফা থেকে বড়। জেড এর মান কি? আলফা থেকে বড়। আলফা কোনটা? আলফা হচ্ছে ছোট সার্কেল, তাহলে এর থেকে বড় কি হবে? এই সার্কেলের বাইরের অংশ, এই সার্কেলের বাইরের অংশ। আর পরের শর্ত কি? জেড বি থেকে ছোট। জেড বি থেকে ছোট, ছোট মানে কি? বি এর ভিতরের অংশ। তো বি কোনটা? বড় সার্কেল, এটার ভিতরের অংশ আমরা ডাক দেই। এখন আপনারা দেখেন, এই যে এই দুইটা সার্কেলের মাঝে যে অংশটা আছে, এই সার্কেলটা আর এটার মাঝে যে অংশটা আছে এই ছোট সার্কেলের, দেখেন এই এরিয়াতে কি কালো দাগও আছে লাল দাগও আছে, তার মানে কি? এই যে এই দুইটা সার্কেলের মাঝের অংশ, এখানে দেখেন কালো দাগও পড়ছে লাল দাগও পড়ছে, তার মানে কি? এই অংশ দুইটার জন্যই কমন। তার মানে আমি বলতে পারি এই অংশটা কি? এই অংশটা দুইটা শর্তকেই পূরণ করতেছে। এই অংশটা দুইটা শর্তকেই পূরণ করতেছে। তাইলে যেহেতু এই অংশ, এই যে আমি গোল দাগ দিলাম, এইখানকার যদি কোনো ভ্যালু নেই, এইখানকার কোনো ভ্যালু নিলে আমার দুইটা কন্ডিশনই পূরণ হয়। তার মানে কি? দুইটাই আমাকে ফাইনাইট ভ্যালু দিবে। তার মানে যখন কেস 2 নিব তখন এক্স অফ জেড আছে, বাট এক্স অফ জেড এর জন্য শর্ত কি? জেড এর ভ্যালু অবশ্যই এই দুইটা সার্কেলের মাঝে হতে হবে। তাহলে এই দুইটা সার্কেল কি? আলফা থেকে বড় বাট বি থেকে ছোট। সো আমি লিখবো জেড কি আলফা থেকে বড়। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে জেড কিসের থেকে বড়? আলফা থেকে, বাট কিসের থেকে ছোট? বি থেকে। তাহলে আমরা এই কন্ডিশনটা দেখলাম যে যদি এই 2 নাম্বার কেসের ক্ষেত্রে জেড এর ভ্যালু যদি এই দুইটা সার্কেলের মাঝে পড়ে, তাইলে দুইটা অংশই, অঙ্কের দুইটা অংশই একটা ফাইনাইট ভ্যালু দিবে। এই কারণে এই অংশটা কি? আলফা থেকে বড় কিন্তু বি থেকে ছোট। তাই আমি লিখলাম যে জেড এর মান আলফা থেকে বড় কিন্তু বি থেকে ছোট হইলে আমি এক্স অফ জেড পাবো। আপনারা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাইলে এই লাইনটা করার পরে, এই লাইনটা করার পরে এইটুক এই পর্যন্ত করার পরে আপনারা এই দুইটা কেস দেখাবেন খাতায়। এই লাইন পর্যন্ত করার পরে এই দুইটা কেস দেখাবেন। দেখানোর পর প্রথম কেসে তো লিখলেন যে এক্স অফ জেড থাকে না, পরের কেসে কি করবেন? এই এই কন্ডিশন লিখবেন যে এই কন্ডিশনের জন্য এক্স অফ জেড থাকে। এখন এক্স অফ জেড এর ভ্যালু কত? এক্স অফ জেড এর ভ্যালু হচ্ছে এই যে এই পরের লাইনটা যেটা আমি আগে লিখছিলাম, এটা হচ্ছে আমার এক্স অফ জেড এর ভ্যালু। আর এটাকে যদি এখন আপনারা আরো অ্যালজেব্রা করেন, মানে আরো ভেঙে চুরে লসাগু গসাগু সব করেন, তবে ফাইনালি এক্স অফ জেড এর একটা ভ্যালু পাবেন যে এক্স অফ জেড it will be equal to b minus alpha divided by alpha plus b minus z minus alpha b z inverse 1। এই কন্ডিশনের জন্য ফাইনালি এই ভ্যালুটা পাবেন। আর এই ভ্যালুটা কিসের জন্য পাচ্ছেন? এই কন্ডিশনের জন্য। তাহলে এইটাই হচ্ছে আমার রক, এই রক, এটাই হচ্ছে আমার এই পুরো অঙ্কটার রক। এখন এই লাইন থেকে, এই লাইন থেকে কিভাবে এটা আসলো, এটা আপনাদের যে পিডিএফ
আমি দিয়ে দিছি, দেখবেন আপনাদের গুগল ড্রাইভে পিডিএফ একটা আমার খাতার ছবি আছে, ওইটায় এই অঙ্কটা 13 নম্বর পেজে আছে। সো ওইখানে আমি এই বিস্তারিত করে দিছি। এটা জাস্ট একটা মানে 7-8 এর অ্যালজেব্রা, আপনারা দেখলেই পারবেন। আচ্ছা।